হাসিনার কি এত ঠেকা পড়ছে 200-250 কোটি টাকা দিয়ে এরকম একটা বই লেখানোর? আসসালামু আলাইকুম। গত 2 দিন ধরে একটি খবর আপনারা সবাই লক্ষ্য করেছেন। সেটা হলো যে শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী বইটি শেখ মুজিবের লেখা নয়, এরকম একটি নিউজ এসেছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে যে বইটি লিখেছেন জাবেদ পাটোয়ারি নামে একজন পুলিশ অফিসার, যিনি এই কাজটি করার মাধ্যমে পুলিশের আইজিপি পদ পেয়েছেন। সাথে সাথে তার সাথে আরো 123 জনকে নিয়ে এই বইটি লিখেছেন এবং 123 জনের প্রত্যেকে একটি করে ফ্ল্যাট পেয়েছেন এবং সাথে সাথে আরো নগদ 1 কোটি টাকা করে পেয়েছেন, মানে 123 কোটি টাকা এবং 123টি ফ্ল্যাটের বিনিময়ে এই বইটি লেখা হয়েছে। তো এরকম একটি বইয়ের এমন কি গুরুত্ব যার জন্য প্রায় 226 কোটি টাকা দিয়ে একটি বই লেখা হলো? কেন লেখা হলো? পৃথিবীর ইতিহাসে এটি প্রথম নয়। বিশিষ্ট ব্যবসায়ীরা, সমাজে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত লোকেরা নিজেদের নামে বই প্রকাশের জন্য বিভিন্ন কবি, লেখক, সাহিত্যিকদেরকে হায়ার করতেন এবং হায়ার করে তাদেরকে দিয়ে বই লিখিয়ে সেটা নিজের নামে প্রচার করতেন। এই কয়েক বছর আগে আমাদের দেশের মাসুদ রানা সিরিজ আমরা দেখেছি যে সেই বইটিও কাজী আনোয়ার হোসেনের লেখানো। সেই বইটিও অন্য একজন লিখে দিতেন, কাজী আনোয়ার হোসেন নিজের নামে ছাপিয়ে নিজে তার ক্রেডিট নিতেন। মানে নিজেকে লেখক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এরকম প্রচেষ্টা মানে আমাদের দেশে হয়। আমাদের দেশ না, এটা পৃথিবীর বিভিন্ন দেশে হয়। আপনি ভাবতে পারেন যে আলেকজান্ডার দুমো, বিখ্যাত রাইটার, তার বইও তিনি অন্য কেউ লিখেছেন বলে বলা হয়, যে তার থ্রি মস্কেটিয়ার্স যে বইটি এবং আরো কিছু বই আছে যেটা অন্যরা লিখে দিয়েছেন বলে বলা হয়। আনা ফ্রাঙ্কের ডায়েরি, এই বইটির ব্যাপারেও বলা হয় যে 16 বছরের একটি মেয়ে এরকম সাহিত্য মান সম্পন্ন একটি লেখা লিখতে পারেন না। সেটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কথা শুনেছি। এই হলো মানে আমার পরিস্থিতি। তো সব মিলিয়ে কথা হলো যে শেখ মুজিবের মতো একজন মানে বাংলাদেশে আওয়ামী লীগের তৎকালীন সভাপতি, বলা হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের তিনি তখন ট্রেনিং এ ছিলেন। তো তার মতো লোকের নামে কেন বই ছাপাতে হবে, সেটার গুরুত্বটা কি? দেখেন, এই গুরুত্বটা আমাদের দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো বুঝেন না বলেই তারা বাংলাদেশের আওয়ামী লীগের মতো হতে পারেন না। কারণ কালচারাল বয়ান তৈরি করার জন্য অসমাপ্ত আত্মজীবনী একটা অসাধারণ বই এবং এটি দিয়ে কালচারাল বয়ান তৈরি করেছে আওয়ামী লীগ এবং সে যে বয়ান অসমাপ্ত আত্মজীবনীর মাধ্যমে তৈরি করা হয়েছে সেটা কয়েক হাজার কোটি টাকা দিয়েও করা সম্ভব নয়। যার কারণে 200-250 কোটি টাকা খরচ হলো। হাসিনার জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল। এই গুরুত্বটা হাসিনা বুঝতে পেরেছেন এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা বুঝেন না। বাংলাদেশে সবচেয়ে পড়ুয়া দল হিসেবে আমরা যাদেরকে জানি যে বাম সংগঠনগুলো এবং জামাত শিবির, এর বাইরে অন্যান্য দলগুলো অত বেশি পড়াশোনা করে না। এদের পড়াশোনা নাই কোনো। এরা জি হুজুর, জি ভাই, নিজের উপরস্থ নেতার পিছনে স্লোগান দিয়ে তাকে তেল মেরেই তারা তাদের সংগঠনগুলো চলে। কিন্তু দুই ধরনের দল, বামদের ভিতরে অনেকগুলো দল আছে, বামরা এবং জামাত শিবির যারা আছে তারা পড়াশোনা কিছু করেন। কিন্তু বামরা যেভাবে মানে বয়ান তৈরিতে এক্সপার্ট, কালচারাল উইং গুলো, বাংলাদেশের যে কালচারাল উইং গুলো যদি আপনারা লক্ষ্য করেন সবগুলো বামদের নেতৃত্বে। আপনি ছায়ানট ধরেন, উদিসি ধরেন কিংবা অন্যান্য ইভেন আমাদের প্রত্যেকটা পাড়ায় মহল্লায় যে স্কুল কলেজ আছে সেই স্কুল কলেজগুলোতে দেখবেন যে বুলবুল ললিত কলা একাডেমি আছে। সেই বুলবুল ললিত কলা একাডেমিতে যে মননের ভিতরে যে বীজ বপন করে দেয়, সেই বপন বীজ কিসের বীজ? সেটা কি বাংলাদেশপন্থী, বাংলাদেশের মানে আপামর মানুষ যে ধর্মবিশ্বাস লালন করে, যে চেতনা লালন করে, সে চেতনার আপনি গভীরভাবে লক্ষ্য করবেন সেখানে সেরকম চেতনাটা শেখানো হয় না। এই যে এগুলো সবগুলোই বামরা নিয়ন্ত্রণ করেন। বুলবুল ললিত কলা বলেন, ছায়ানট বলেন, সব মিলিয়ে বাংলাদেশের যে কালচারাল সেক্টর নেতৃত্ব বামরাই দেন। বামরা পড়াশোনা করেন এবং সাথে সাথে নেতৃত্ব দেন এবং হাসিনার মাথায় ঘাড়ে বামরা উঠার কারণে হাসিনার মাথায়ও এই বুদ্ধিটা এসেছে এবং হাসিনার তো বুদ্ধিদাতা আছেই। তো সেই বাংলাদেশের মানে পতিত বামেরা মিলে এই ধরনের একটা বুদ্ধি দিয়ে এই ধরনের একটা রচনা তৈরি করে মুক্তিযুদ্ধের জন্য একটা শক্তিশালী বয়ান তারা করে তৈরি করছে। সেটার জন্য অনেকেই আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখতেছি যে অনেকেই বলছেন, বিশেষ করে মেহের আফরোজ শাওন, আমাদের আসিফ নজরুলের শাশুড়ি, তিনি বলছেন যে হাসিনার কি এত ঠেকা পড়ছে 200-250 কোটি টাকা দিয়ে এরকম একটা বই লেখানোর? হাসিনা তো জাফর ইকবালকে টাকা না দিলেও জাফর ইকবাল লিখে দিত। জাফর ইকবাল যে মানে লেখক, ইতিহাস রচনার জন্য যেটা দরকার সেটা জাফর ইকবাল পারবেন না। আর অবশ্যই হাসিনা এখানে এই ইতিহাসটা চাপা রাখতে চেয়েছেন, যার কারণে আনিসুজ্জামানকে অনেকে সন্দেহ করতেন আগে। এই তথ্য প্রকাশের আগে
আগেই, যে এই বইটি কাউকে দিয়ে লিখিয়ে নিয়েছেন এই তথ্য প্রকাশ করার আগেই কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষদের ভিতরে একটা পারসেপশন ছিল যে এই বইটা আনিসুজ্জামান অথবা আনিসুল হক এই ধরনের কাউকে দিয়ে এটা লিখে নেওয়া। তো যাই হোক, পরবর্তীতে এখন আমরা জানতে পেরেছি যে এটা আনিসুজ্জামান বা আনিসুল হককে দিয়ে লেখা না, এটা আমলাদেরকে দিয়ে লেখা। আর আমলাদের, আপনারা যদি লক্ষ্য করেন হাসিনার গত 16 বছরে আমলাদের প্রতি এবং বামদের প্রতি কতটা সে নির্ভরশীল ছিল সেটা সবাই বুঝতে পারবেন। দেন সে সেখানে আমলাদেরকে মনোরঞ্জন, আমলাদেরকে একটু নিজের স্বার্থে কাছেও রাখা, আবার আমলাদেরকে কিছু সুবিধা দেয়া, বিভিন্ন ভাবে সুবিধা দিয়ে যদি আমলাদেরকে রাখতে পারেন এবং আমলাদের ভিতরে একটা প্রতিযোগিতা তৈরি করতে পারেন যে আমাকে তৈল দেওয়ার জন্য একটা প্রতিযোগিতা তৈরি হবে, সেটার জন্য হাসিনা এই কাজ করতে পারেন। তো যাই হোক, সব মিলিয়ে এইভাবে একটা বয়ান তৈরি করার জন্য হাসিনা অসমাপ্ত আত্মজীবনীর এই লেখাটা লিখেছেন, বইটা তৈরি করেছেন এবং সুন্দরভাবে নিজের ভূমিকাতে নিজে বানিয়ে বানিয়ে অনেক সুন্দরভাবে লিখেছেন যে 4টা ডায়েরি পাওয়া গেছে, 4টা ডায়েরিকে সম্পাদনা করে। হাসিনা যে মিথ্যা কথা বলতে পটু, এটা তো আমরা যে আমার ফাঁসি চাই যে বইটা মতিউর রহমান রেন্টুর যে বই, সেই বইতে তো আমরা অনেক আগেই জেনেছি হাসিনা কত বড় অভিনেতা, কত বড় অভিনেত্রী এবং হাসিনা কতভাবে মিথ্যা কথা বলতে পারেন। যে আলেমদেরকে যিনি হত্যা করার পরে আবার বলছেন যে রং মেখে শুয়ে আছে, সেই মহিলা কতটা মিথ্যুক হইতে পারেন সেটা তো আমরা জানি। তো একটা বইয়ের ভূমিকাতে সে এতটুকু মিথ্যা লিখতেই পারেন। যাই হোক, অসমাপ্ত আত্মজীবনীর ঘটনা জানলাম এবং অসমাপ্ত আত্মজীবনী বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলের জন্য একটা শিক্ষা যে আমার রাজনৈতিক বয়ান তৈরি করার জন্য যে খরচ করতে হবে, আমার রাজনৈতিক বয়ান তৈরি করার জন্য আমাকে যে মাথা ঘামাইতে হবে, আমার রাজনৈতিক বয়ান তৈরি করার জন্য যে আমাদেরকে বুদ্ধিভিত্তিক লড়াই করতে হবে, সেটা একমাত্র হাসিনাই জানতেন এবং হাসিনা জানতেন দেখে এটা করছেন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো জানেন না। এবং তাদের জন্য এটা একটা সিগন্যাল যে আপনারা হাসিনার কাছ থেকে অন্ততপক্ষে এই জিনিসটা শিখেন যে কিভাবে কালচারাল বয়ান তৈরি করার জন্য খরচ করতে হয়, কিভাবে কালচারাল বয়ানের জন্য ব্যয় করতে হয়। আপনারা দেখবেন মুজিব বর্ষ পালনের উদ্দেশ্যে বাংলাদেশে লক্ষ লক্ষ বই লেখা হয়েছে এবং প্রত্যেকটা বইয়ের কপি সরকার কিনে নিয়েছে, সরকার আলাদাভাবে মুজিব প্রদর্শনী করেছে, মুজিব লাইব্রেরি করেছে, সেখান থেকে বই কিনেছে, সেকায়েফ ফান্ড দিয়ে বই কেনা হয়েছে। ইভেন হাসিনা পালায় যখন গেছে, পালায় যাওয়ার পরও হাজার হাজার কোটি টাকার ফান্ড রয়ে গেছে ওই শেখ মুজিবের উপর বই কেনার জন্য। মানে সে যত বই ছাপা হয়েছে সে বই কেনার পরও আরো অনেক টাকা রয়ে গেছে মানে হাসিনার সেই ফান্ডের জন্য। আমরা 5ই আগস্টের পরে কিছু প্রকাশক বন্ধুদেরকে মানে খোঁজখবর নিতে দেখছি যে মুজিবের উপরে কোনো বই আছে কিনা। ফান্ড তো আসছে, হাসিনা চলে গেছে, এই ফান্ডটা আবার ফেরত চলে যাবে। মানে হাসিনা বিদেশ থেকেও বিভিন্ন ভাবে বিভিন্ন বিদেশি এনজিও, বিদেশি রাষ্ট্রের কাছ থেকে হেল্প নিয়েছেন, টাকা এনেছেন, ফান্ড এনেছেন যে তার বাপকে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে ফান্ড নেওয়া দরকার। আমাদের রাজনৈতিক দলদের জন্য এটা কথা, নিজেদের শুধুমাত্র নিজেদের কার্যকলাপ মিছিল মিটিং এর জন্য খরচ না করে বুদ্ধিবৃত্তিক কিছু কাজের জন্য ব্যয় করুন। শুধু নিজেরা ব্যয় করবেন না, অন্যান্য দেশে অন্যান্য বিদেশি বিভিন্ন সংস্থা, বিভিন্ন এনজিও, বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে ফান্ড এনে আপনার রাজনৈতিক আদর্শের পক্ষে বয়ান তৈরি করার জন্য কাজ করুন। শুধুমাত্র কর্মী সমর্থক দিয়ে সবকিছু হয় না, আপনাকে বুদ্ধিবৃত্তিক কাজ করতে হবে, বুদ্ধিবৃত্তিক ভাবে বয়ান তৈরি করতে হবে। আর বয়ান যে যত শক্তিশালী ভাবে তৈরি করবে ইতিহাসে সেই টিকে থাকবে। সবাইকে ধন্যবাদ।